শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা ছাত্রদলের ভিপি ও জিএস পদে আবিদ হামিম। জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। অবস্থায় যারা রয়েছে তারা কোনো মব ক্রিয়েট করতে যেন না পারে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল কিংবা অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই। জুলাই হত্যা মামলার আসামি সাজ্জাদের জামিন চেম্বার আদালতে স্থগিত। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ। বুড়িগঙ্গার ২ একর দখল করে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাংলো বাড়ি আদালতের নির্দেশে ভেঙে ফেলছে বিআইডব্লিউটিএ। জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম গতিশীল করতে যৌথ ঘোষণা সই। অসংক্রামক রোগের চিকিৎসায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। দুর্নীতি ফাঁকিবাজির প্রবণতা কমাতে নগদ লেনদেন কমানোর কথা বললেন গভর্নর। জানালেন জনপ্রিয় হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ন্যানো লোন। বহুল কাঙ্ক্ষিত মৌলানা ভাসানী সেতুর উদ্বোধন চালু হবে গাইবান্ধা কুড়িগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ। উচ্ছ্বসিত তিস্তা পাড়ের মানুষ। সেতু হওয়াতে নদী ভাঙন বন্ধ হয়েছে, গাড়ি দিয়ে চলাফেরা করা যাবে, হয়তো বা মনে করে এখন লোকের চড়া লাগবে না। ইউক্রেনে শান্তি ফিরিয়ে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে নয়, সত্যি এমনটা বিশ্বাস করেন প্রেসিডেন্ট, বলছে হোয়াইট হাউস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসু নির্বাচনে ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বাড়ি হামিম, এজিএস পদে বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদের নাম ঘোষণা করা হয়। এ সময় রাকিব জানান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুলাই গণ অভ্যুত্থানে আহত সঞ্জিদ আহমেদ তন্নির প্রতি সম্মান দেখিয়ে এই পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এছাড়া বাকি পদগুলোতে প্রার্থী দিয়েছে ছাত্রদল। রাকিব জানান, জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েরকে মনোনীত করেছে। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব। ডাকসু নির্বাচনে জোটবদ্ধ প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। প্যানেলে ভিপি পদে নাইম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয়, এজিএস হিসেবে অদিতি ইসলামের নাম ঘোষণা করে তারা। ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত এই প্যানেলের নাম দেওয়া হয়েছে অপরাজেয় ৭১, অদম্য ২৪। আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। এ নিয়ে টানা ৮ দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কোনো ব্যক্তি একাধিক মনোনয়নপত্রও নিয়েছেন। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অনেকে ফর্ম নিয়েছেন। এর আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা করা হবে সেদিনই। এ বিষয়ে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী খোঁজ খবর রাখছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আছেন। ঐশী, ছাত্রদল সহ কয়েকটি সংগঠন তো আজ প্যানেল ঘোষণা করলো, এ নিয়ে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন।
নেতাকর্মীরা তো উচ্ছ্বসিতই, একই সঙ্গে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারাও বেশ আনন্দিত, উচ্ছ্বসিত এবং বেশ আশাবাদী। কারণ দীর্ঘ 6 বছর পরে একটি ডাকসু নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের বাস্তবতাটাও সম্পূর্ণ ভিন্ন। কারণ গতবারে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে তো একটি নির্দিষ্ট দল একটা বিশাল প্রভাব বিস্তারের মতো পরিবেশ ছিল। তবে এবার কিন্তু একটা বড় সুযোগ আছে যে এবারে একদম সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এই ডাকসু নির্বাচনে এবং তেমনটি প্রত্যাশা সকলের। এবং যেহেতু জাতীয় নির্বাচন সামনে এবং সেই জাতীয় নির্বাচনের প্রায় কাছাকাছি সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ফলে অনেকেই কিন্তু বলছেন যে জাতীয় নির্বাচনের কিছুটা প্রতিচ্ছবি হয়তো দেখা যাবে এই ডাকসু নির্বাচনে। ফলে সব মিলিয়ে সবারই দৃষ্টি এটা ডাকসু নির্বাচনের দিকে। এবং সবশেষ যে তথ্য আছে 156টি মনোনয়নপত্র জমা হয়েছে এখন পর্যন্ত। এবং একটি বিষয় উল্লেখ না করলেই নয়, বৃষ্টি কিছুক্ষণ সমর্থক ছিলেন, যেটি আসলে যেমনটি আমরা আচরণ সেই নিয়ম আছে যে 5 জনের বেশি সমর্থক হবে না, সেই বিষয়টি কিন্তু এখানে আমরা দেখলাম যে হলো না। বেশ কয়েকজনকে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে নিখুঁত করতে করতে এখানে প্রবেশ করেছেন। ফলে সেই বিষয়টি দেখছেন তারা। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন ঐশী। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ির আলোচিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত, দিয়েছে আত্মসমর্পণের নির্দেশ। আসামিকে জামিন দেয় মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনে। দিনভর তারা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন, পরে বেশ কিছু দাবিও তুলে ধরে কার্যক্রম স্থগিত করেন। রোববার পর্যন্ত সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি ছিল জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুর জামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, আর সেই সাথে বুধবারের মধ্যে 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজ। অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করার ঘোষণাও দেয় তারা। জুলাই আন্দোলন চলাকালে ডিবির একটি দল নিউরোসায়েন্স হাসপাতালে এসে গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে অতি উৎসাহী না হতে এবং রিলিজ না দিতে শাসিয়ে যায় বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এক চিকিৎসক। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণে কথা তিনি বলেছেন। 13তম ব্যক্তি হিসেবে শুরুতে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের ওই সহযোগী অধ্যাপক। তিনি আদালতে বলেছেন, 16 জুলাইয়ের পর থেকে দিন যত গড়াতে থাকে মাথা বুকে গুলিবিদ্ধ রোগী ততই বাড়তে থাকে। 5 শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা, যাদের অনেকেরই মাথার খুলি গুলিতে উড়ে যায়। এই হাসপাতালে 33 জন মারা যান। সাক্ষ্য দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে চিকিৎসা প্রদানে সবাই বাধা দেয় এবং পরে রোগীদের পরিচয় ও আহত হওয়ার কারণ গোপন রেখেই অনেককে চিকিৎসা দেন তারা। আজ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে চানখারপুল মামলারও। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আটক আসামিদের। বহু রোগী আসছে, এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের 4র্থ দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি হবে আগামীকাল। আর এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে 4র্থ দিনের শুনানি শুরু হয়। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকাল 11টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে
কেরানীগঞ্জ অংশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় 2 একর জায়গা দখল করে বাংলোবাড়ির সীমানা প্রাচীর এবং ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। কর্মকর্তারা জানান 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। জানান সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আমাদের আজকে এই হাসনাবাদ, দোলেশ্বর এবং কাটুরাল এই মৌজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্ছেদ কাজ চলমান রয়েছে। আমরা বলতে চাই যে সরকারের যে কেউ হোক, যত শক্তিশালী হোক, দখলদার যত শক্তিশালী হোক, তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমাদের তাদেরকে উচ্ছেদ করব। এই উচ্ছেদ অভিযানের খবর রাখছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, সাবেক প্রতিমন্ত্রীর বাংলোবাড়ি ছাড়া আর কোন স্থাপনা কি উচ্ছেদ করা হচ্ছে? বিআইডব্লিউটিএ কর্মকর্তারা কি বলছেন জানাবেন। এটি ছাড়া আসলে আশপাশে আরো 2-1টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মূলত এই যে বাংলোবাড়িতে এখন আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শক যদি দেখতে পাচ্ছে, এখানে 2টি এক্সকেভেটর দিয়ে আছে এবং এটি অনেক বড় বাড়ি, যার কারণে সকাল 11টা থেকে শুরু করলেও এখন 2টার বেশি বাজে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার বেশি সময় ভাঙার চেষ্টা করা হচ্ছে। প্রথমে একটি ছিল, পরে 2টি এক্সকেভেটর এখানে নিয়োজিত করা হয়েছে যাতে খুব দ্রুত সময় ভাঙা যায়। তো কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত নদীর যে সীমানা পিলার ছিল, 19 নম্বর সীমানা পিলার, এটি কেরানীগঞ্জ কাটুয়াল এলাকার মধ্যে পড়েছে এবং এটির কারণে এটি জায়গাটা দখল করে যেটি করা হয়েছে সেটির কারণে মূলত বুড়িগঙ্গার যে নদীর প্রবাহ, সেই প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছিল, যার কারণে এটি ঠিক করে মূলত এটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলটি পুরোটা ভেঙে দিয়ে নদীর যে আগের প্রবাহ, সেই নদীকে আগের জায়গায় ফিরিয়ে আনার মূলত লক্ষ্য। এবং কর্মকর্তারা বলছেন যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শুধু এটি নয়, আশপাশে যতগুলো এই ধরনের অবৈধ স্থাপনা রয়েছে, ডকইয়ার্ড থেকে শুরু করে অন্যান্য যেসব বিল্ডিং বা পাকা বাড়ি অথবা কাঁচা বাড়ি যাই থাকুক না কেন, যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো তারা পর্যায়ক্রমে ভেঙে ফেলবেন এবং সেটি 2019 সালে যেমন করা হয়েছিল, মাঝখানে অনেক ধরনের বন্ধ রেখে কাজ শুরু হয়েছিল ফাঁকে ফাঁকে। তবে এখন তারা বলছেন যে আবার এই কার্যক্রমটি শুরু হয়েছে, আজকে থেকে শুরু করছেন তারা। আজকে এবং আগামীকাল মূলত এই যে মৌজাটি রয়েছে কেরানীগঞ্জের এই অংশ, সেই অংশের যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা, সবগুলোই তারা উচ্ছেদ করবেন এবং সেইটি করে মূলত নদীর যে জায়গা নদীকে ফিরিয়ে দেবেন। বেশ বিস্তারিত তথ্য জানছিলাম, ধন্যবাদ রিয়াজ। অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি, এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেছেন, এটি কার্যকরে সব মন্ত্রণালয়কে সহযোগিতা করতে হবে। অসংক্রামক রোগের উন্নত চিকিৎসায় বিপুল পরিমাণের অর্থ বিদেশ চলে যাওয়া বন্ধে সুস্থ পরিবেশ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সকলেই আজ একত্রিত হয়েছি। তিনি বলেন, স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে সবাই একত্রিত হয়েছে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলা জরুরি। তা না হলে ব্যক্তি জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে হবে না। আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। অসংক্রামক রোগের চিকিৎসায় উন্নত হওয়া জরুরি বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, সহযোগিতা করতে হবে সব মন্ত্রণালয়কে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বাড়ছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, ভৌগোলিক অবস্থান ও বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি শুধু স্বাস্থ্য খাত নয়, সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ।
দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য বান্ধব হয়। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগও, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। নিশ্চিত করতে হবে সঠিক কর্মপরিকল্পনা, নিবিড় মনিটরিং, দক্ষ জনবল ও আর্থিক বরাদ্দ। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সিনিয়র সচিব লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধি বা পিআর পদ্ধতির দাবিতে অনড় জামায়াতে ইসলামী। এই দাবি বাস্তবায়নে মাঠের আন্দোলনের সর্বশক্তি নিয়োগীয় প্রস্তুত দলটি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি, আর এজন্য গণপরিষদ নির্বাচনের পক্ষেও তারা। বিস্তারিত জানাবেন সহকর্মী শামীম রেজা। নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন, পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। তবে পিআর পদ্ধতি সহ সংবিধান পরিবর্তনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে মতানৈক্য আছে বড় রাজনৈতিক দলগুলোর মাঝে। বিশেষ করে জামাতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। এছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। বলছে, এই পদ্ধতি চালু হলে জনগণের ক্ষমতায়ন হবে, কমবে দুর্নীতি। পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হলে নির্বাচন ভালো হবে না, যার ফলে এটাকে আমরা যত দূর পারা যায় শক্তি দিয়ে বাস্তবায়ন করার আমরা চেষ্টা চালিয়ে যাব। আমাদের সর্বশক্তি দিয়েই পিআর সিস্টেম যাতে হয় সেই শক্তি এবং সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। সরকার তো ইতিমধ্যেই আপার হাউসে পিআরের প্রস্তাব দিয়েছে নিজেরাই। আমরা বলছি আপার হাউসে আমরা চাই, আমরা লোয়ার হাউসেও চাই, কারণ লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না, এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না, জনগণ চাচ্ছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণ করতে হলে নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি। যে সংস্কারে আমরা ঐকমত্য হয়েছি সেটাকে আইনগত ভিত্তি দেওয়া এবং সেই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে। যদি কোনো সংস্কার বা পরিবর্তন ছাড়াই আওয়ামী লীগের আমলের মতো করে আমরা একটা নির্বাচন করি, তাহলে দেশ তো আবার সেই জাহিলিয়াতের দিকেই চলে যাবে। আমরা মনে করি যে নির্বাচনটা যদি অতীতের মতো হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন, আমাদের ছেলেদের ছাত্রদের রক্ত কুরবানি এটা বৃথা চলে যাবে। সেজন্য আমরা একদিকে দাবিও করছি সংস্কার করা, যেটা সময় আছে, ইচ্ছা করলে এগুলো করতে পারে। এটা হলে তারপর নির্বাচনটা হলে খুব ভালো হয়। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু ও অর্থবহ হবে না বলে মনে করে জামাতের শীর্ষ নেতারা। আমরা এখান থেকে পিছু হটবো এমন মনে করি না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মধ্যরাতে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে তিনি দেশে ফেরেন। রাত 11টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকেও অংশ নেন। তখন অসুস্থ বোধ করলে মির্জা ফখরুলকে হাসপাতালে নেওয়া হয়, আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।
ক্যাশ বা নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেওয়া সহজ। আগামীতে কাগজে মুদ্রার ব্যবহার কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে কেয়ার বাংলাদেশের নেক্সট ফ্রন্টিয়ার সেমিনারে যোগ দেন তিনি। বলেন, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। বাংলাদেশে মোবাইলে অর্থ লেনদেন শুরু হয় 14 বছর আগে। কথা ছিল এর সুবাদে ক্যাশলেস সোসাইটি তৈরি হবে, কমবে কাগজে মুদ্রা কিংবা কয়েনের ব্যবহার। কিন্তু সেই লক্ষ্য এখনো বেশ দূরে, কেননা এখনো নগদ লেনদেন বহাল রাখতে বছরে 20,000 কোটি টাকা খরচ করতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। মুদ্রা সংরক্ষণ, জালনোট প্রতিরোধ ও এটিএম ব্যবস্থাপনাতেও খরচ হয় বড় অঙ্ক। বুধবার আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশের নেক্সট ফ্রন্টিয়ার সেমিনারে উঠে আসে এই আলোচনা। প্রথম সেশনে গভর্নরের কাছে প্রশ্ন ছিল আর্থিক খাতের ব্যবস্থাপনা নিয়ে। জবাবে তিনি বলেন, ডিজিটাল লেনদেন না বাড়লে কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকানো যাবে না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা অনেক। এটি নিশ্চিত হলে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব। এরই মধ্যে ন্যানো লোনের ধারণা জনপ্রিয় হচ্ছে। মোবাইল ব্যাংকিং থেকে প্রতিদিন ধার নিচ্ছে গড়ে 4,000 মানুষ। এখন পর্যন্ত বিতরণ হয়েছে 7,000 কোটি টাকা। এই আগ্রহ থাকলে আগামী 7-8 বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র হবে। গভর্নর বলেন, এখনো জনসংখ্যার বড় অংশ ব্যাংকিং কাঠামোর বাইরে। এর পেছনে আস্থার সংকট আছে। অনেকে সার্বিক ব্যবস্থাপনাকে ভয় পান। এটি ফেরাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। দায়িত্ব নেয়ার পর থেকেই আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ ছিল, এখনো আছে। তবে এই কাঠামোতে সবাইকে আনতে হবে, সেবায় নতুনত্ব আনতে হবে। তবে এ কাজ সহজ নয়। যেমন বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়নে আলাদা ব্যাংকের কথা ভাবা হয়েছিল, পরে মনে হয়েছে এখানে স্বচ্ছতা ধরে রাখা কঠিন হবে। কেয়ার বাংলাদেশের আয়োজনে যোগ দেন বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক ও কৃষি খাতের বিশেষজ্ঞরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ড্যাপ নীতিমালার অস্পষ্টতায় আবাসন খাতে বিনিয়োগে আস্থাহীনতা বাড়ছে। পরিবেশকে বাঁচাতে শুধু ড্যাপ সংশোধনী সমাধান নয়, বরং বিশ্বায়নের যুগে ঢাকা নির্ভর আবাসন চিন্তা না করে বিকেন্দ্রীকরণ করার আহ্বান জানিয়েছেন আলোচকরা। সকালে সিডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত নাগরিক সংলাপে রাজুককে দুর্নীতিমুক্ত করার তাগিদ উঠে আসে। ঢাকার জনঘনত্বের জন্য রাজুককে দায়ী করে রাজনীতিবিদরা বলেন, ঢাকা বাঁচাতে এর গুরুত্ব কমিয়ে উপজেলার গুরুত্ব বাড়াতে হবে। বাসস্থান থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন নিশ্চিত না করে ঢাকার বিকেন্দ্রীকরণ সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। আইন যেটা করতে হবে সেটা কনসিস্টেন্সি থাকতে হবে, কন্টিনিউটি থাকতে হবে, বারবার চেঞ্জ করা যাবে না। এই সমস্যাগুলো যা আমরা আলোচনা করলাম, এখানে বড় কথা হচ্ছে কোঅর্ডিনেশন নাই। একজন ভাবছে আর একজন আরেক নীতি করছে। দুর্নীতি বন্ধ করেন, দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমলা দোষারোপ করবে রাজনীতিককে, রাজনীতিক দোষারোপ করবে আমলাকে। এটা তো হতে পারে না। এখন সব NGO আমলা তস্কর তন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে আবার নতুন করে। এসবের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং ভয়েস রাইজ করতে হবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মৌলানা ভাসানী সেতু। দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে সেতুর 2 প্রান্ত তিনি পরিদর্শন করেন। বিকেলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে তিস্তা নদীর উপর গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত নির্মিত এই ব্রিজটি। মৌলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য 1490 মিটার, প্রস্থ 9.60 মিটার। 2টি লেনে যানবাহন চলাচল করতে পারবে। আর প্রকল্পে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়, উচ্ছ্বাসে ভাসছেন কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষ। এই সেতুটির কারণে উত্তরাঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। এই সেতু হওয়াতে নদী ভাঙন বন্ধ হয়েছে, বা অনেক আশা ছিল আর যেন নদী এদিকে না আগে, এর জন্য আমরা অনেক খুশি এলাকার লোক। আগে চেয়ে এখন ভালো লাগছে, গাড়ি দিয়ে চলাফেরা করা যাবে, হয়তো বা মনে করো এখন লোকের চড়া লাগবে না। বীজ হওয়ার সময় স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যেমন হয়েছে, আশা করি ভবিষ্যতে এই বীজটির ফলে এখানকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং কর্মসংস্থানের ব্যাপক প্রসার ঘটবে। কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সহ 10 জনকে আটক করেছে পুলিশ। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিভিন্ন NGO পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী
সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হলে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষকদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক জিনিয়া শারমিন। আর সেখান থেকে জিনিয়া সহ অন্তত 10 জনকে আটক করা হয়। তবে এ বিষয়ে পুলিশ কিছুই জানায়নি। যারা ক্যাম্পে জব করে তাদেরকে গাড়িও যেতে দিই নাই, মানুষকে যেতে দিই নাই, কিন্তু ওনারা কি করছে, হঠাৎ পুলিশ এসে ওসি এসে আমাদের টিচারকে অনেক ধরনের মারধর করছে। একজন টিচারকে উনি ফেলে এভাবে হয়রানি করছে, এগুলো বলার মতো না। এটা আমাদের স্থায়ীদের ন্যায্য দাবি, যেখানে কিন্তু আমরা বারবার করে আমরা প্রশাসনকে বলতেছিলাম, আমরা ইউনো মহোদয়কে বলতেছিলাম, ডিসি স্যারকে বলছিলাম এই বিষয়টা নিয়ে একটা সমঝোতায় বসার জন্য। আমরা এদের মুক্তি দাবি অবশ্যই করব। কোনো কারণ ছাড়া এদেরকে ধরে নেওয়ার কোনো ওসি সাহেবের কোনো কি হয় না, প্রশ্নই ওঠে না। সে কি জন আমাদের এই টিচারকে ধরে নিয়ে গেছে সেটা আমরা কি করতে চাই, এই দাবিতে আমাদের থাকবে। হাতির সুরক্ষায় প্রাকৃতিক বন ফিরিয়ে আনা, হাতির করিডোর চিহ্নিতকরণ, মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ কমাতে জনগণকে সচেতন করা ও দায়িত্বশীল বিভাগ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে বিশ্ব হাতি দিবসের আলোচনায় তারা এই পরামর্শ দিয়ে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনো রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণে জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, 10 বছরের পুরনো গবেষণা দিয়ে হাতি সংরক্ষণ করা যাবে না। হাতির প্রজনন নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সীমান্তহীন ব্যবস্থাপনা প্রটোকল অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তারা। এই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনতে গ্রামীণ জনগণকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ দেন। হাতি দিয়ে খেলা দেখে উপার্জন বন্ধে বন বিভাগকেও নির্দেশ দেন তিনি। সিস্টেমই যখন ডেভেলপ না থাকে তখন আপনি আগাবেন কেমন? হাতির করিডোরগুলো চিহ্নিত করা, আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা। আমাদের করা উচিত হাতি মানুষ দ্বন্দ্ব যতটা কমিয়ে রাখা যায় সেটার চেষ্টা করা। নেত্রকোনার কেন্দুয়ার বিল থেকে এক সিএনজি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আদমপুত্র দুল্লি বৈরাটি সড়কে রক্ত মাখা একটি সিএনজি অটোরিকশা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে সড়কের পাশে বিলের পানি থেকে অটোরিকশা চালক নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো পুলিশ নিশ্চিত নয়। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা এ সময় বলেন, বাড়ি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে গুলি করে হত্যার 17 দিন পার হলেও এখনো বেশিরভাগ আসামি গ্রেফতার হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও শেখ ফরিদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত 3 আগস্ট বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয় আলাউদ্দিনকে। এই ঘটনায় ফরিদকে গ্রেফতার করে পুলিশ। বান্দরবানের রুমায় 5ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বজনদের অভিযোগ, এ মাসের শুরুর দিকে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার চহাইমং মারমা এবং তার বন্ধুরা। এই ঘটনায় আরেক বন্ধুকে জানালে 9 তারিখ ধর্ষণ করে আরও একজন। ভুক্তভোগী পরিবারকে ঘটনা খুলে বললে এলাকায় জানাজানি হয়। অভিযোগ, এ নিয়ে মঙ্গলবার সালিশ ডেকে অভিযুক্তদের 50,000 টাকা জরিমানার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় মেম্বার, হেডম্যান, পাড়া প্রধান মিলে বিচার সালিশ করেন। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আমরা পাইন্দন ইউপিতে অভিযান সারা রাত্র অভিযান পরিচালনা করি এবং চাঞ্চল্যকর ঘটনার 5 জন আসামির মধ্যে 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি 2 জনকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন সরকার নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে উপজেলার সহিলদেও এলাকায় মদন মোহনগঞ্জ সড়কে এই মানববন্ধন হয়। অংশ নেয় 26 গ্রামের কয়েকশো মানুষ। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদ ভবন নিজ গ্রাম জয়পুরে নেয়ার অপচেষ্টা চালাচ্ছেন। ইউনিয়নের শেষ প্রান্তের গ্রাম হওয়ায় সেখানে যেতে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হবে, আর তাই সরকার নির্ধারিত জনবহুল স্থানে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের দাবি জানান তারা।
পূর্বাচলে সেন্টার অফ এক্সেলেন্স বা একাডেমি নির্মাণ করতে যাচ্ছে বিসিবি, যেখানে থাকবে আবাসন ব্যবস্থা, জিম, মেডিকেল সেন্টার, কনফারেন্স রুম, বায়োলজিক্যাল ল্যাব সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা, জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এদিকে কেবল একাডেমি নয়, পূর্বাচলে 2টি মাঠ তৈরির কাজও শুরু করেছে বিসিবি। মিরপুরের হোম অফ ক্রিকেটের এই ভবনটি বিসিবির একাডেমি বিল্ডিং, তবে এটা কেবল নামে একাডেমি, বাস্তবে এটি হোস্টেল ছাড়া আর কিছুই নয়, যেখানে আছে মাত্র কেবল ক্রিকেটারদের থাকার ব্যবস্থা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড থেকে শুরু করে আফগানিস্তানের মতো দলেরও আছে পরিপূর্ণ ক্রিকেট একাডেমি। 900 কোটি 1300 কোটি ব্যাংকে আছে এমন বুলি মুখে বারবার আওড়ালেও এতদিন একটি কার্যকর একাডেমি তৈরি করেনি বিসিবির কর্মকর্তারা। তবে অবশেষে সেই উদ্যোগ নিতে যাচ্ছে বোর্ড। মঙ্গলবার ক্রিকেটারদের সাথে বৈঠকের পর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্বমানের সুযোগ সুবিধা দিতে চান তারা। পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফ্যাসিলিটিস, তারপরে মেডিকেল, তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি, তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে। পূর্বাচলে স্টেডিয়াম তৈরির জন্য পাওয়া বিশাল এই জায়গাকে এবার কাজে লাগাতে চায় বিসিবি। এখানে সেন্টার অফ এক্সিলেন্স বা পরিচিত ভাষায় বললে একাডেমি নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে বিসিবি, যেখানে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা, ট্রেনিং গ্রাউন্ড, আবাসন, বায়োমেকানিক্যাল ল্যাব, কনফারেন্স রুম, ফিজিওথেরাপি সেন্টার, মেডিকেল রুম সহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা থাকবে এই সেন্টারে। ইতিমধ্যেই একাডেমি তৈরির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বিসিবির বোর্ড সভাতে। আপনার সেন্টার অফ এক্সেলেন্সে কী হয়? এখানে একটা আবাসন থাকবে, এখানে জিমন্যাসিয়াম থাকবে, রিহ্যাবিলিটেশন সেন্টার থাকবে, এখানে কোচিং করার লেকচার রুম থাকবে, বায়োমেকানিক ল্যাব। সো এটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে একটা পরিকল্পিতভাবে হাই পারফরমেন্স সেন্টার যা বলে সেভাবে এটাকে তৈরি করা হবে। একাডেমি তৈরির পাশাপাশি পূর্ণাঙ্গ ড্রেনেজ সিস্টেম সহ পূর্বাচলে 2টি মাঠ তৈরির কাজও শুরু করছে বোর্ড। ইতিমধ্যেই সেই কাজের দায়িত্ব পেয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হ্যামিং। বিশ্বসেরা মাঠ তৈরির পাশাপাশি 2টি ভেন্যুর সাথে তৈরি হবে ড্রেসিং রুমও। বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে 2টো মাঠ পূর্ণাঙ্গভাবে তৈরি করার। টনি এসছে, আমরা ওর সাথেও কথা বলছি, আমরা ড্রেনেজ সহ 2টো মাঠের বাজেট অ্যাপ্রুভ হয়েছে। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের পাশাপাশি সারা দেশের মাঠগুলোকে ভালোভাবে পরিচর্যা করার জন্য বেশ কিছু ইকুইপমেন্টস কিনছে বিসিবি, চেষ্টা করছে সেটার আন্তর্জাতিক। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের মর্নিং শো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের ফোন কলে ইচ্ছের কথাই তিনি জানিয়েছেন। বলেছেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা হতে পারে তার স্বর্গে যাওয়ার অন্যতম কারণ। আর ট্রাম্প যে একেবারে মজার ছলে এমনটা বলেননি, সেটি হোয়াইট হাউস নিশ্চিত করেছেন। এর আগে একাধিক যুদ্ধ থামিয়ে বেশ কয়েকবার নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর বেশ কয়েকটি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র। ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়ার সংঘাত থামিয়ে বিশ্বমঞ্চে নিজেদের পরাশক্তি রূপের প্রমাণ রেখেছে ইউএসএ। ট্রাম্পের দাবি, গত 8 মাসে তিনি অন্তত 6টি সংঘাত থামিয়েছেন। গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিতর্কিত অবস্থানে তুমুল সমালোচনা হলেও নিজেকে শান্তির অগ্রদূতী ভাবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসও তাকে কয়েকবারই পিস প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ থামিয়ে এখন স্বর্গে যাওয়ার ইচ্ছে ট্রাম্পের। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামে ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন কলে ট্রাম্প বলেন, স্বর্গে যেতে চান তিনি, আর সে পথে বাধা দূর হতে পারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হলে। I want to try and get to heaven if possible. I'm hearing I'm not doing well. I hear I'm really at the bottom of the totem pole. But if I can get to heaven, this will be one of the reasons. মজা ছলে নয়, প্রকৃতপক্ষে এমন বিশ্বাস ধারণ করেন ডোনাল্ড ট্রাম্প। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। He's partially seeking peace in order to get to heaven. Was he joking, or is there spiritual motivation behind his peace deals here? আমি মনে করি তিনি সিরিয়াস ছিলেন। প্রেসিডেন্ট আসলেই স্বর্গে যেতে চান। আমার ধারণা এই ব্রিফিং রুমে এখন যারা আছেন তারাও স্বর্গে যেতে চান। নিজেকে নোবেল শান্তি পুরস্কারেরও যোগ্য দাবিদার মনে করেন ট্রাম্প। একাধিকবার এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে পাকিস্তান, কম্বোডিয়া, ইসরায়েলও তাকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেছে।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অভাবনীয় গতিতে পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করছে পরাশক্তি চীন। 2030 সাল নাগাদ হাজারখানেক নিউক্লিয়ার ওয়্যারহেড মজুদ হবে বেইজিং এর অস্ত্র ভান্ডারে। জল, স্থল, আকাশ 3 পথেই শক্তিশালী হচ্ছে পিপলস লিবারেশন আর্মি। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে এই তথ্যগুলোই উঠে এসেছে। আর এমন পরিস্থিতিতে বিশ্বকে চমকে দিতে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী অস্ত্র ভান্ডার উন্মোচনের ঘোষণা দিয়েছে চীন। বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সবচেয়ে বড় দেশ চীনকে ধরা হয় আধুনিক পৃথিবীর অন্যতম পরাশক্তি হিসেবে। যুক্তরাষ্ট্র, রাশিয়ার পরপরই শক্তিশালী দেশের তালিকায় বরাবরই চীনকে রেখেছেন সামরিক বিশ্লেষকরা, যার নেপথ্য কারণ হিসাবে ভাবা হয় বেইজিংয়ের উত্তরোত্তর বাড়তে থাকা পারমাণবিক ভান্ডারকে। রয়টার্সের বিশ্লেষণ বলছে নিউক্লিয়ার ট্রায়াড অর্থাৎ স্থল, জল আর আকাশ 3 পথেই পরমাণু হামলার সক্ষমতা বাড়াতে রীতিমতো উঠে পড়ে লেগেছে চীন। সে লক্ষ্যে অন্য যে কোনো পরাশক্তির চেয়ে দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে দেশটি। ধারণা করা হয় বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির অস্ত্র ভান্ডারে 600টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যা 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যাবে। এর সাথে নতুন করে 350 মিসাইল সাইলো বানাচ্ছে পিএলএ। বর্তমানে এই মিসাইল লঞ্চারের সংখ্যা 700-রও বেশি। বলা হয়ে থাকে এর মধ্যে 450টি থেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন মিসাইল উৎক্ষেপণ করা যায়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80তম বছরপূর্তি উপলক্ষে আয়োজিত প্যারেড ঘিরে নতুন ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী। আসন্ন কুচকাওয়াজটিতে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী অস্ত্র উন্মোচনের সিদ্ধান্ত জানিয়েছে পিএলএ, যেখানে থাকবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। অনিক রহমান, যমুনা নিউজ। ফিনল্যান্ডের পার্লামেন্ট ভবনে মৃত অবস্থায় পাওয়া গেল এক রাজনীতিবিদের মরদেহ। 30 বছর বয়সী এমপি এমিলি পেলটোনেন আত্মহত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর প্রায় 3 ঘন্টা পর পার্লামেন্টের তরফ থেকে তার মৃত্যু নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়। বাকি দিনে কার্যক্রম স্থগিত করা হয়। সম্ভাবনাময় তরুণ রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সব দলের রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন। 2023 সালের নির্বাচনে বিজয়ী হয়ে ওসিমা অঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এমিলি। এ ছিল দুপুরে বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।